এই যে ক্লাস 10 এর ব্যাচ বসে আছে, এখন আমরা শুরু করব ক্লাস। আচ্ছা তোমরা কোন ক্লাসে পড়ো? লাস্টের মেয়েগুলো হাত তুলো তো, সবাই হাত তুলো। আমার কথাগুলো ভয়েস যাচ্ছে? ভয়েস ক্লিয়ার? তোমরা সব শুনতে পাচ্ছ? তো যাই হোক, আমাদের ক্লাস 10 এর মধ্যে আজকে আমরা মহান প্রতীক্ষিত তোমাদের একটা সুন্দর ক্লাস করাবো। সেই ক্লাসটার নাম হচ্ছে কাজী নজরুল ইসলাম লেখা প্রলয় উল্লাস কবিতাটি। গেটিং সারপ্রাইজ না? মজা আসবে তো? তো প্রলয় উল্লাস কবিতাটি আমি তো এদের সামনে মানে পড়ে শোনাবো এবং এদের পড়াবো। তো অবশ্যই অবশ্যই ভালো লাগবে, আর তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। এবং আমার চ্যালেঞ্জ থাকছে যে প্রলয় উল্লাস কবিতার প্রত্যেকটি অক্ষর পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করবো, আর তোমরা দেখবে আমার অফলাইন স্টুডেন্টসগুলো কিভাবে জিনিসগুলো বুঝে থাকে, এবং তোমরাও সেই সেম কোয়ালিটি আমি তোমাদের দিচ্ছি, এবং তোমরা বুঝতে পারবে যে কত সুন্দরভাবে ক্লাস করানো হয়। এবং তোমরা অফলাইন ব্যাচের দেখেই বুঝতে পারছো, এরা তাকিয়ে আছে আমার মুখের দিকে, কারণ এরা সকালে কিছু খাই আসেনি মনে হয়। তো যাই হোক, আমরা শুরু করছি আজকের প্রতীক্ষিত ক্লাস। ক্লাসের নাম কি? প্রলয় উল্লাস। কি নাম? কার লেখা? তো আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা মহান প্রতীক্ষিত ক্লাস 10 এর একটি কবিতা প্রলয় উল্লাস আমি আলোচনা করছি। লেটস স্টার্ট, চলো শুরু করা যাক। তোমরা রেডি তো? আর অনলাইনে যারা দেখছো তারাও রেডি হও। যে কবি কাজী নজরুল ইসলাম ছিল বিদ্রোহী কবি, তাই না? বাংলা মায়ের দামাল ছেলে, সাহিত্য জগতের ধূমকেতু কবি কাজী নজরুল ইসলাম এভাবে কবিতা লিখেছেন। ব্রিটিশ, আমরা জানি আমাদের দেশ কারা শাসন করেছিল? ব্রিটিশরা, তাই না? ইংরেজ সরকার আমাদের দেশে এসে আমাদের মানুষদের উপর, আমাদের সেই যারা আমাদের এই এলাকার মানুষের উপর, আমাদের পুরো ভারতের মানুষের উপর অনেক অত্যাচার, নিপীড়ন, নিগৃহীত, নিষ্পেষিত, অচল, অবশ, স্থগিত, ধুলোই মলিন, ধুলোই দূষিত, এভাবে আমাদের একটার পর একটা প্রচন্ড অত্যাচারের মাধ্যমে আমাদের দেশটাকে বিপর্যস্ত করে তুলেছিল। তখন যেই কবিগুলো কবিতা লিখেছিলেন তার মধ্যে একজন হলো কবি কাজী নজরুল ইসলাম। কবি কাজী নজরুল ইসলামকে আমরা কি বলি? বাংলা মায়ের দামাল ছেলে, সাহিত্য জগতের ধূমকেতু। যে সাহিত্য জগতের যে একটা প্রচন্ড ধূমকেতু আছে, সেই হচ্ছে আমাদের আজকের আলোচনা কবি কাজী নজরুল ইসলাম। তো কবি কাজী নজরুল ইসলামের প্রলয় উল্লাস কবিতাটি পড়ার আগে আমাদের দু চারটা জিনিস সম্পূর্ণভাবে খেয়াল রাখতে হবে। এক নম্বর জিনিস মনে রাখবো যে প্রলয় উল্লাস কবিতাটি আমাদের 1329 বঙ্গাব্দে প্রথমে আমরা প্রবাসী পত্রিকায় প্রকাশ হয়। মনে রাখবে 1329 খ্রিস্টাব্দে কোন পত্রিকায় প্রকাশ হয়েছে? প্রবাসী পত্রিকায় প্রকাশ হয়েছে। তারপর এটা কবির কাব্যগ্রন্থ, যেমন এখানে দেখতে পাচ্ছ একটা নাম অগ্নিবীণা, তোমরা দেখতে পাচ্ছ সবাই? এভাবে অগ্নিবীণা পত্রিকায় কবিতার প্রথম এই মানে প্রলয় উল্লাস কবিতাটি প্রকাশ পায়। তোমরা মনে রাখো, অগ্নিবীণা পত্রিকায় অগ্নিবীণা আমাদের যে কাব্যগ্রন্থ আছে, সেই অগ্নিবীণা কাব্যগ্রন্থে টোটাল 12টি কবিতা আছে, আর সেই 12টি কবিতার মধ্যে প্রথম কবিতাটির নাম হচ্ছে আমাদের প্রলয় উল্লাস। আর ইউ গেটিং মাই পয়েন্ট? তো শুরু করা যাক। এখানে আমরা কি পাবো? ব্রিটিশদের বিরুদ্ধে, ব্রিটিশরা আমাদের দেশের উপর যে অত্যাচার করেছিল সেই অত্যাচারের একটা জবাব এখানে পাবো, এবং দেশের তরুণদের, দেশের যুবকদের আমরা এটা কথা বলবো যে তোমরা কিভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে, তোমরা কেন আন্দোলনে যাবে আমাদের দেশটাকে স্বাধীন করার জন্য, তার নিয়ে এই আলোচনা। এবার তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এখানে কি হয়েছে? ভারত কিন্তু স্বাধীন হয়নি। প্রলয় উল্লাস কথাটি আমাদের জানতে হবে। প্রলয়, প্রলয় মানে ধ্বংস, উল্লাস মানে আনন্দ। আরে ধ্বংসের সাথে কোনোদিন আনন্দ থাকে? তোমরা বুঝতে পারছো? ধ্বংসের সাথে কোনোদিন আনন্দ থাকে? কিন্তু ভাই কবি কেন এখানে প্রলয় আর উল্লাস, প্রলয় যোগ উল্লাস এই কথাটি ইউজ করেছে? কেন? কারণ তোমরা মনে রাখো, ধ্বংস যদি আসে তাহলে নয়া সৃষ্টি হবেই। এপিজে আব্দুল কালাম একটা কথা বলেছিল যে ঝড় যদি আসে তোমরা টেনশন নিও না, ঝড় আসলে কি হবে? সেখানকার যে নোংরা আবর্জনা, বস্তা থেকে শুরু করে পলিথিন সবকিছু আছে, সেগুলো একটা জায়গায় নিয়ে চলে যাবে এবং সেই জায়গাটা পরিষ্কার করে দিবে। তাই এই কবিতায় আমরা এই জিনিসটা লক্ষ্য করব যে যতই অন্ধকার থাকুক, সেই অন্ধকার থেকে একমাত্র বেরোনোর উপায় হচ্ছে কিছু একটা করতে হবে, তাই না? ভারত যখন স্বাধীন লাভ করবে তার কিছুদিন আগে যখন এই কবিতাটি লেখা হয়েছে, তখন 1922 সাল। তোমরা জানো 1922 সালে গান্ধীজির নেতৃত্বে অসহযোগ আন্দোলন হচ্ছে। গেটিং? অসহযোগ আন্দোলনের দারুণ ভাবে কাজ করছে অসহযোগ আন্দোলন। তখন ব্রিটিশরা কি করেছে বলতো? আমাদের হাজার হাজার স্বাধীনতা বিপ্লবী দেশপ্রেমিককে জেলে ভর্তি করেছে, বিনা কাজে বিনা কারণে আমাদের উপর নিপীড়ন করছে, আমাদের উপর অত্যাচার করছে, আমাদের এভাবে তারা অবহেলা করছে। তারই জবাব দিচ্ছে আমাদের প্রলয় উল্লাস কবিতায় কবি কাজী নজরুল ইসলাম, আর বলছে কংগ্রাচুলেশন, তোমাদের অভিনন্দন, তোমরা জিতে গেছো। এই কবিতাটি যখন লিখছে তখন ভারত স্বাধীন হয়নি, কিন্তু এখানে কি জয় ধ্বনি কথা বলছে, অর্থাৎ তোমরা জিতে গেছো, তোমাদের জন্য শুভকামনা। আসলে শুভকামনা হয় না, একটা পরিবেশ, একটা ভাইব্রেন্ট, ইংরেজি থেকে আমরা যদি বলি, একটা পরিবেশ এখানে সৃষ্টি করছে যে আমরা জিতে গেছি। কিছুদিন আগে একটা রাজনৈতিক দলের একটা তোরা দেখেছিস, একটা স্লোগান দেখেছিস, তখন ভোট হয়নি, কিন্তু স্লোগান তারা ফেমাস কি করলো? খেলা হবে,
খেলা হবে। যখনই খেলা হবে ডিজেতে গানটা বাজতো বা যেখানে সেখানে খেলা হবে গান বাজতো, যে সেই দলের সমর্থক না সে করতো। বুঝা যাচ্ছে ব্যাপারটা? মানে মনের মধ্যে একটা জোশ চলছে, খেলা হবে খেলা হবে খেলা হবে, হচ্ছে জোশ হচ্ছে কি হচ্ছে না? সেইভাবে এই কবিতায় কবি বলছে এখন ভারত স্বাধীন হয়নি কিন্তু স্বাধীন হয়েই গেছে। স্বাধীন কি হয়ে গেছে? হয়েই গেছে, স্বাধীন হয়েই যাবে। ওই জন্য চিৎকার করে বলছে তোমরা সবাই আনন্দ করো, তোমরা সবাই ফুর্তি করো, তোমরা সবাই এনজয় করো, কারণ আমাদের স্বাধীনতা হবে। তো কবিতাটি পড়ি, তারপরে দেখবে তোমরা অত সুন্দর ভাবে আমরা পুঙ্খানুপুঙ্খ ভাবে ওয়ার্ড বাই ওয়ার্ড আলোচনা করবো। গেটিং মাই পয়েন্ট? তো দেখি, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব ওই নতুনের কেতন উড়ে কাল বৈশাখের ঝড়, আরে তোরা সব ওই সে। যাই হোক, আবার ওয়ার্ড বাই ওয়ার্ড কবিতা। কবি কি বলছে বলতো? খেলা হবে, মানে এখনো জিতে যায়নি আমরা, তাও বলছি খেলা হবে, বলি কি বলে না? কবি বলছে তোরা সব কংগ্রেচুলেশন, তোমরা জিতে গেছো, তোমরা সবাই জয়ধ্বনি করো। আমরা বলি হিপ হিপ হুররে, ফুটবল খেলা জিতে গেছি, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, বলে কি বলে না? তোরা সব কি কর? তোরা সব। স্যার কেন জয়ধ্বনি করব? কবি কাজী নজরুল ইসলাম বলছেন ওই নতুনের কেতন উড়ে কাল বৈশাখের ঝড়। ওই নতুন কেতন মানে পতাকা, কেতন মানে কি? আজকে আমরা নতুন পতাকা উঠছে কাল বৈশাখের ঝড়ের মতো। তোমরা জানো গরমকালে কাল বৈশাখের ঝড় হয়, তাই না? এই প্রচন্ড গরম করছে, প্রচন্ড গরমের মধ্যে দেখবে হঠাৎ বিকাল একটা ঝড় আসে, 4-5টার সময়, বিকাল 4-5টার সময় সবগুলো ধুন্ধুমার একটা গর্জন। ঝড়টা নিয়ে কি করে বলতে, যতগুলো যা তা জিনিসপত্র আছে সবগুলো নিয়ে এদিক থেকে ওদিক চলে যায়। এটাকে বলা হয় কাল বৈশাখের ঝড়। তো আমাদের উপর যে ব্রিটিশরা অত্যাচার করছে, সেই ব্রিটিশের পতাকাটা কি হয়ে যাবে? এখন নিচে নেমে যাবে। এখন একটা নতুন পতাকা উঠবে, কেতন মানে পতাকা। সেই পতাকাটা কার? ভারতের পতাকা। সেই পতাকাটা কার? আমাদের বীর বিপ্লবীদের পতাকা। ওই বলছে ওই নতুন কেতন মানে পতাকা উড়ছে কিভাবে? কাল বৈশাখের ঝড়ের মতো। অর্থাৎ কাল বৈশাখের ঝড়ের মতো একটা নতুনের কেতন বা পতাকা উঠছে। গেটিং? ওই জন্য কি আমরা খুশি? কারণ আমাদের নতুন পতাকাটা আসছে, আমরা ওই জন্য খুশি। ওই জন্য আমি তোমাদের বলছি তোরা সব আরেকবার, তোরা সব আসছে এবার অনাগত। আরে এবার আসছে, কি আসছে? অনাগত। অনাগত মানে যে আসেনি। যেমন আমরা যখন মায়ের পেটে ছিলাম, মায়ের পেটে পৃথিবীতে আমরা যখন আসেনি, তখন আমাদের বলা হতো অনাগত শিশু। আমরা মায়ের পেটে আছি, মায়ের পেট থেকে বের হয়েছি কি আমরা? যতক্ষণ মায়ের পেটে আছি তো আমরা সবাই একটা কল্পনা করছি, আচ্ছা আমাদের বাড়িতে একটা অনাগত বেবি আসবে, একটা অনাগত আসবে, কেউ অপরজন আসবে। তো কবি বলছেন আসছে এবার অনাগত, এবার একজন অজানা আসছে। অজানাটাকে? প্রলয় নেশার নিত্য পাগল। সে প্রলয়ের মতো, প্রলয় মানে ধ্বংসের মতো পাগল, সে ধ্বংসের মতো পাগল হিসাবে এই পৃথিবীতে আসছে। এখানে প্রলয় নেশা বলতে দেবতা শিবকে বোঝানো হয়েছে। শিব দেবতাকে তোমরা জানো, যেমন পৃথিবীকে সৃষ্টি করেছেন যিনি, তাকে বলা হয় স্রষ্টা। তো স্রষ্টার হাতে বা ঈশ্বরের হাতে কি ক্ষমতা থাকে? ঈশ্বরের হাতে পৃথিবীকে ধ্বংস করারও ক্ষমতা থাকে, আর ঈশ্বরের হাতে পৃথিবীকে সৃষ্টি করারও ক্ষমতা থাকে। তো এরকম আমাদের দেবতা শিব দেবতা যে আছে, শিব দেবতা এরকম খতরনাক একটা রূপ আছে, সে যদি আসে পৃথিবীতে তাহলে পৃথিবীকে কি করে দিতে পারে? ধ্বংস করে দিতে পারে। আর সেই অ্যাটিটিউড নিয়ে কে আসছে? আমাদের শিব দেবতা আসছে। ওই জন্য কবি বলছেন যে আসছে এবার আসছে অনাগত নতুন। কে নতুন? প্রলয় নেশার নিত্য পাগল। প্রলয় মানে ধ্বংসের মতো, ধ্বংস। যেমন একটা নেশা হয় না, আমার নেশা হচ্ছে আমি সব ধ্বংস করে দিব, আমি দুর্বার, আমি দুর্বনীত নৃশংস, আমি মানি না কোনো আইন, আমি কিচ্ছু মানবো না, আমি এসে সব ধ্বংস করে দিব, সব বরবাদ করে দিব, এভরিথিং উইল বি ডিস্ট্রাক্টেড, সব কিছু ধ্বংস হয়ে যাবে। এটা আমার চ্যালেঞ্জ। এটা কবি বলছেন যে এবার এই চ্যালেঞ্জটা নিয়ে কে আসছে? নিত্য পাগল আসছে। নিত্য পাগল আমাদেরকে দেবতা বা শিব দেবতা। গেটিং মাই পয়েন্ট? সে এসে কি করবে? সিংহদ্বারের সিন্ধু পারে ধমক এনে ভাঙবে কি আগল বা ভাঙলো আগল। সে শিব দেবতা আমাদের আসবে, এসে কোথায় চলে যাবে? গো টু সুইচ ওভার। কোথায় চলে যাবে? সিন্ধু পারে। কোথায় চলে যাবে? সিন্ধু পারে। 7 সিন্ধু, একটা ঘটনা আছে এখানে, 7 সিন্ধু 13 নদী পার হয়ে সেলুলার জেলে আমাদের ব্রিটিশরা কি করেছে বলতো? আমাদের দেশপ্রেমী যারা বীর বিপ্লবী ছিল, বিনা দাস থেকে শুরু করে আমরা নামগুলো জানি না, তাদের কি করেছে বলতো? অসহযোগ আন্দোলনের সময় বিনা কাজে জেলে বন্দি করেছে। তোমরা তো জানো ব্রিটিশদের নিয়ম, তারা বিনা কাজে যেহেতু আমাদের কি করেছে বলতো? আমাদের জেলে বন্দি করেছে। তো সেই প্রলয় দেবতা আসবে, শিব দেবতা এসে কোথায় চলে যাবে? সিংহদ্বারে।
সেই সেই সিংহ মানে 7 সমুদ্র 13 নদী পার সেই দ্বীপান্তরের আন্দামান সেই সেলুলার জেলে যাবে। সেলুলার জেলে গিয়ে সে কি করবে বলতো, সিংহদ্বারে, সেলুলার জেলের যে প্রধান দরজা আছে, সিংহদ্বার মানে প্রধান দরজা, বুঝে যাচ্ছে ব্যাপারগুলো? সিংহদ্বার যে প্রধান দরজা আছে সেই দরজাটা কি করবে বলতো, জোরে টানে ভেঙে দিবি। তোমরা ভাঙার গান কবিতা পড়েছো না? তাই না? ভাঙার গান কবিতা কি বলা হয়েছিল, যে সবকিছু ভেঙে দেওয়ার কথা বলেছিল, তাই না? যে A to Z তোমরা ভেঙে দাও, লাথি মার ভাঙরে তালা, যত সব বন্দিশালাই, আগুন জ্বালা ফেলো পারি, বলা হয়েছে না? চলো তাহলে শিব দেবতা কোথায় চলে যাবে, সিংহদ্বারে, 7 সমুদ্র 13 নদী পার হয়ে সেখানে গিয়ে সে কি করবে বলতো, সেই ধমক হানবে। ধমক মানে জোরসে ধরে হ্যাচকা টানে, মার হাক হই ধরি হাক, গায়ে দুন্দুবি ডাক, ডাক ওরে ডাক, মৃত্যুকে ডাক জীবন পানে। কবিতার লাইনগুলো পড়েছিলাম। সেই যে আছে আমাদের সেলুলার জেলের যে প্রধান দরজা আছে সেই দরজাটা আমরা জোরে টানে ভেঙে দিব। এটা কে করবে? আমাদের দেশপ্রেমী স্বাধীনতা সংগ্রামী বীর বিপ্লবী নায়কেরা। আর এভাবে আসবে কি আমাদের দেবতা শিব। শিব দেবতা এসে এগুলোকে সব তছনছ করে দিবে। যখন পৃথিবীতে কোনো কুসংস্কার যায়, পৃথিবীতে যখন পৃথিবীটা মানে খারাপে পরিপূর্ণ হয়ে যায়, তখন কেউ না কেউ পৃথিবীকে উদ্ধার করতে আসে। এখানে পৃথিবীকে উদ্ধার করতে আসবে আমাদের দেবতা শিব। গেটিং মাই পয়েন্ট? এবার কবি বলছেন, মৃত্যু গহন অন্ধকূপে, মহাকালের চণ্ডরূপে, ধূম্রধূপে, বর্জ্য শিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। আর ওখানে সেলুলার জেলে আমাদের বীর বিপ্লবী স্বাধীনতা সংগ্রামীদের ব্রিটিশরা কিভাবে রেখেছে জানো? ব্রিটিশরা রেখেছে মৃত্যু গহন, মৃত্যু মানে মরণ, গহন মানে গভীর, অন্ধকূপে মানে অন্ধকার, মৃত্যুর মতো অন্ধকার, এতটা গভীর সেলুলার জেলের ভিতরে, এতটা গভীর, এতটা ডিপ, যে সেখানে শুধু দেখলে দেখা যাবে মৃত্যু, মরণ ছাড়া সেখানে আর কোনো সুযোগ সুবিধা নেই। তো ওই জন্য বলছে মৃত্যু গহন, মৃত্যুর মতো গভীর অন্ধকারে কাদের রাখেছে বলতো? আমাদের রেখেছে মহাকালের চণ্ড রূপে, ভয়ঙ্কর রূপে। চণ্ড মানে প্রচন্ড, চণ্ড মানে কি? মহাকালের প্রচন্ড রূপে কাদের আমাদের রেখেছে বলছো? ধূম্রধূপে। এবং ধূম্রধূপে মানে হচ্ছে আমাদের যে ধোঁয়া হয় না, তাই না? একটা পরিবেশ দেখো তোমরা, এখানে তোমরা সবাই বসে আছো, দেখো একটা কারখানা থেকে যদি ধোঁয়া চলে আসে, আর নিচে একটা গভীর খাত আছে, যাওয়ার কোনো রাস্তা নাই। তোমরা জালিয়ানওয়ালাবাগ ঘটনাটা দেখেছো না? এরকম যদি অবস্থা হয়, বলো সেখানে কেউ বেঁচে থাকতে পারবে? আরে ভাই, আমাকে যদি তুমি জেলে বন্দি করো, তাহলে সরকারের দায়িত্ব হচ্ছে জেলে ভালো মতো খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ সবকিছু দেওয়া। কিন্তু ব্রিটিশ সেই কুখ্যাত সরকার আমাদের এগুলো দিত না। গেটিং মাই পয়েন্ট? ওই জন্য কবি বলছেন যে মৃত্যু গহন অন্ধকূপে, মহাকালের চণ্ডরূপে, সেই প্রচন্ড রূপে আমাদের ধূম্রধূপে, মনে হয় ধোঁয়ার মতো আমাদের কি করছে বলতো, ধোঁয়ার মতো রেখেছে। তো সেইগুলো উপেক্ষা করে একজন আসবে। কে আসবে? দেবতা। কিভাবে আসবে দেখো, বর্জ্য শিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। সেই শিব দেবতা আসবে বর্জ্য নিয়ে। বর্জ্য মানে আগুন, আগুনের শিখা। তোমরা দেখবে প্রতিবাদ যখন হয়, কোন একটা ঘটনার প্রতিবাদ হয়তো মুভিগুলো তো তোমরা দেখবে যে পুরো আগুন নিয়ে নেয় না, হাতে আগুন নেই কে নেই না, আগুনের মশালগুলো নিয়ে এরকম প্রতিবাদ করতে যায়, মানছি না, মানবো না, মানছি না, মানবো না, বিচার চাই, বিচার চাই, বলি কি বলি না? এইভাবে এটা তো ছোট্ট মতো দেখতে পালি তুই আগুনের ঝলসা, সেভাবে বর্জ্য শিখা, বর্জ্যের মতো, মেঘ থেকে যেমন বর্জ্য পড়ে, কারেন্ট পড়ে, বিজলি পড়ে কি পড়ে না, সেই বর্জ্যের মতো শিখা নিয়ে, সেই বর্জ্যের মতো দাপট নিয়ে, সেই বর্জ্যের মতো মানে সাহসিকতা নিয়ে কে আসছে বলতো? ভয়ঙ্কর আসছে। কে আসছে? ভয়ঙ্কর কাকে বলা হয়েছে? দেবতা। শিব দেবতা আসছে, ভয়ঙ্কর আসছে। ওরে ওই হাসছে ভয়ঙ্কর, আরে কংগ্রেচুলেশন, স্মাইল, তোমরা হাসো। কারণ আমাদের যখন দেবতা শিব আসবে, তো দেবতা শিব এসে কি করবে বলতে, সবগুলো গুড়িয়ে নাস্তা নাবুদ করে দিবে। ওই জন্য তোমাদের কবি হাসতে বলেছেন, এই জন্য ভয়ঙ্করকে হাসতে বলেছেন কবি। ওই জন্য বলছে তোরা সব মেয়েরা, তোরা সব। আবার কবি বলছে যে সে প্রলয় দেবতা যে আসবে, দেবতা শিব যে আসবে, স্যার দেবতা শিব কিভাবে আসবে দেখো। কবি বলছেন ঝামর তাহার কেসের দোলাই, ঝাপটা মেরে গগন দোলাই। বলছে ঝামর, ঝামর মানে হচ্ছে ধূসর বর্ণের একটা রং, মনে রেখো, পিওর ধূসর না, ধূসর রঙের। ধূসর রং গ্রে কত খাতারনাক হয়, বুঝা যাচ্ছে? তো বলছে ঝামর তাহার, তাহার ঝামর নিয়ে, শিব দেবতা তার ঝামর নিয়ে কেসের দোলাই। কেস মানে চুল। তোমরা আকাশের 7টি তারা কবিতায় পড়েছো না? কেশবতী কন্যা যেন এসেছে আকাশে, তাই না? পৃথিবীতে এমন কন্যা দেখি না, কত দেখি নাই, এমন আছে না কবিতা? এত লম্বা লম্বা চুলওয়ালি মেয়ে। এখানে বলছে ঝামার তাহার, এত লম্বা লম্বা বড় চুল নিয়ে আমাদের শিব দেবতা আসবে। কেসের দুলাই, এই চুলের দুলাই, খালি মাত্র চুল, আমি তো বডি বাকি আছে, পিকচার আবি বাকি হ্যাঁ।
বুঝা গেল ব্যাপারটা? শুধুমাত্র আমাদের ক্যাশের শুধুমাত্র চোলের দোলাই এরকম করে দিবে, দেখছিস না তোরা? না তোরা স্টাইল করে কখনো দেখবি আমাদের ট্রেনের ছেলেগুলো স্টাইল করে এভাবে চুলগুলো নামাই দেয়, কাউকে দেখলো একটা স্টাইল। বুঝা গেল ব্যাপারটা? এখানে কবি বলছে ঝামর তাহার গ্রে রঙের সেই লম্বা এমন কেস আছে। তোমরা জানো দেবতা শিবের এত বড় কেস, এত বড় চুল, যে তার চুলের মানে দোলাতে, চুলের কম্পনে পুরা পৃথিবী কাঁপে উঠবে। ওই জন্য বলছে ঝামর তাহার ধূসর রঙের কেসের দোলাই, তার সেই চুল এভাবে দোলবে, দোল মানে কাঁপবে, ঝাপটা মেরে আর সে ঝাপটা মারবে। ঝাপটা বলতে আমাদের পাখিগুলো আছে না, পাখিগুলো ডানা দিয়ে ঝাপটা মারে না, তো আমাদের দেবতা শিব কি করে বলতো, আমাদের দেবতা শিব এভাবে ঝাপটা মারবে, তার সেই চুলগুলো আর হাতগুলো দিয়ে যদি ঝাপটা মারে তাহলে গগন দুলাই, গগন মানে আকাশ, দুলাই মানে কেঁপে উঠবে। এত খতরনাক, এত ভয়ানক, এত ডেঞ্জারাস, এত সাংঘাতিক যে আমাদের আসমান কেঁপে উঠবে, আমাদের গগন কেঁপে উঠবে। কে আসলে কেঁপে উঠবে? আমাদের দেবতা শিব। ওই জন্য কবি বলছে সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর ঢুলাই, এবং সে নিয়ে আসবে সর্বনাশ, সে বরবাদ হয়ে আসবে, সবাইকে খতরনাক ভাবে পৃথিবীতে আসবে। ওই জন্য বলছে সর্বনাশ করে দিবে। আর সে তার মুখটা হবে, তার চেহারাটা হবে জ্বালামুখী। জ্বালামুখী মানে তোমরা আগ্নেয়গিরি সম্বন্ধে পড়েছো তো ভূগোলে, সুপ্ত আগ্নেয়গিরি, জীবন্ত আগ্নেয়গিরি। সেই যে জীবন্ত আগ্নেয়গিরিগুলো পৃথিবীর ভূপৃষ্ঠের নিচে থেকে উঠে, তাই না, উপরে উঠলো এবং পুরা পৃথিবীটাকে এত বড় আগুনের শিখায় লেলিহান করে দিল। এভাবে আগুনের মতো করে খেয়ে আসবে আমাদের দেবতা। কবি বলছে সর্বনাশী, বরবাদ করে দিবে, সর্বনাশ করে দিবে জ্বালামুখী ধূমকেতু। আর আমাদের যে আকাশে যে ধূমকেতু আছে, সেই ধূমকেতুর মতো জ্বালা। এক কথায় এখানে এই দুটা লাইনে কি বলতে যাচ্ছে, যে প্রচন্ড গরমের সাহায্যে, প্রচন্ড আগুনের নিয়ে, প্রচন্ড রক্তাক্ত অক্ষরে আমাদের দেবতা আসছে ভয়ঙ্কর ভাবে। কাকে নাস্তানাবুদ করে দেওয়ার জন্য, কাকে শেষ করে দেওয়ার জন্য? ব্রিটিশ নামক সেই কুখ্যাত সরকারকে। আর বলছে বিশ্ব পাতার বক্ষ কলে রক্ত তাহার কৃপাঞ্জলে দোদুল দুলে। বলছে বিশ্ব পাতা, বিশ্ব মানে পৃথিবী, বিশ্ব পাতা মানে কি? পৃথিবী। বক্ষ কলে মানে পৃথিবীর কলে, বিশ্বপাতার বক্ষ কলে মানে কার কলে? পৃথিবীর কলে। রক্ত তাহার কৃপাঞ্জলে, এবং সে আসবে রক্ত নিয়ে, একটা কৃপান মানে তরবারি, একটা তরবারি নিয়ে আসবে। কি নিয়ে আসবে? তরবারি। আর তরবারিটা কিসে রাঙানো থাকবে? রক্তে রাঙানো থাকবে। তরবারিটা কিসে রাঙানো থাকবে? রক্তে। বুঝাচ্ছে ব্যাপারটা? আমি যদি একটা তরবারি আনি, ঔরঙ্গজেবের তরবারিটা ধর, আগে থেকে কি আছে? রক্তে, রক্ত লাগানো আছে। তার মানে কি? তরবারি কিসের প্রতীক? দিস ইজ দ্য সিম্বল অফ মৌত, দিস ইজ দ্য সিম্বল অফ ডেথ। এটা মরণের চিহ্ন, তাই না? যে কেউ আমার আসে আসবে, তুম হামসে গদ্দারি করতে হো, ইউ উইল বি ফিনিশড, তোমাকে আমি ফিনিশড করে দিব, তোমাকে আমি শেষ করে দিব। এটা কে বলছে? আমাদের কবি কাজী নজরুল ইসলাম বলছে। কারণ ব্রিটিশরা আমাদের উপর অত্যাচার করছে কেন? তারা তো আমাদের ভয় দেখিয়ে করছে শাসন, তাই না? আমরা পড়েছি না, ভয় দেখিয়ে করছো শাসন, জয় দেখিয়ে নয়, ভয়ের টুটি ধরবো চিপে, করবো মোরা লয়, তাই না? তোমরা আমাদের ভয় দেখিয়ে শাসন করছো, তাই না? তোমরা দেখাচ্ছ যে আমাদের উপর তরবারি আছে, কার্তুজ আছে, বোমা আছে, গুলি আছে, সেগুলো বর্ষণ করে দেবো, তোমরা জিতে যাবে। আহা, বুঝা গেল ব্যাপারটা? আমরা জিততে দিব না। গেটিং? এই জন্য বলছে দোদুল দোলে। আর এমন ভাবে আসবো দোদুল দোলে। দোদুল দোলে মানে কি? আমরা যখন ছোটবেলায় খেলাতাম, এরকম করে এদিক থেকে আসতাম, এদিক থেকে আসতাম, এটা খেলাতাম না এইভাবে? তো দোদুল দোলে মানে পৃথিবীটাকে কাঁপিয়ে দিবে, আর্থকোয়েক চলে আসবে, ভূমিকম্প, জানো না তোমরা? আকাশ বাতাস সবকিছু কাঁপে উঠবে। কার জন্য কাঁপে উঠবে? তখন আমাদের দেবতা শিব পৃথিবীতে আগমন হবে। গেটিং মাই পয়েন্ট? এবার বলছে অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চলাচল। হাসো সবাই, হাসো, কোনো সমস্যা নাই, অট্টরোল করো, তোমরা সবাই হাসো, আর হট্টগোল, খুব চিল্লাও, যত পারো চিল্লাও। কেন? স্তব্ধ চরাচর, কিছুক্ষণ পর স্তব্ধ হয়ে যাবে, থেমে যাবে। চরাচর মানে পৃথিবী, পুরা পৃথিবীটা থেমে যাবে। কারণ আমরা তো স্বাধীনতা লাভ করব, তাই না? যারা জেলে বন্দী আছে, তোমরা যতই বলো, যারা জেলে বন্দী আছে তারা কিন্তু আমাদের ভগবান। আর ভগবানকে জেলে বন্দী করে রাখা যায় না। কবি কাজী নজরুল ইসলাম ভাঙার গানেও কবিতা বলেছে, তাই না? যে কাকে তোমরা জেলে বন্দী করে রেখেছো, তাই না? শিখাই এহীন তথ্য কে দেয়? জেলে তোমরা কাকে? ভগবান পড়বে ফাঁসি, সর্বনাশী। শিখাই এহীন তথ্য কে দেয় রে? ওরে ও পাগলা দোলা, দে রে দে প্রলয় দোলা, গারদ গুলো জোরসে ধরে হ্যাচকা টানে, মার হাক হইদরি হাক। আমরা পড়েছি না এরকম? কিছু করতে পারবে না, কারণ
আমাদের তো জেলে বন্দি করে ভগবানকে রেখেছো, আর ভগবানকে কখনো ফাঁসিতে আটকানো যাবে না। ওই জন্য বলছে এই চলাচরটা স্তব্ধ। ওরে ওই স্তব্ধ চলাচর, ওরে ওই পৃথিবী তুমি শূন্য আছো, পৃথিবী স্তব্ধ আছো, পৃথিবী নীরব আছে, পৃথিবী সাইলেন্ট আছে। তোমাকে সাইলেন্ট থাকতে হবে না, কারণ তোরা সব কবি বলছেন দ্বাদশ রবির বনহি জ্বালা ভয়াল তাহার নয়ন কাটাই। এবং সেই শিব দেবতা যখন আসবে তার মুখ্য রূপ কেমন হবে? দ্বাদশ পুরাণ মতে দ্বাদশ মানে 12টা সূর্য, দ্বাদশ মানে 12, রবি মানে সূর্য। 12টা সূর্য যদি এখানে আমি এভাবে বুঝাচ্ছি, এখানে 2-4টা উপায়ে বোঝানো যায়, আমি এটা সিলেক্ট করেছি। দ্বাদশ রবি মানে কি বলতো? 12টা সূর্য যদি একসাথে আগুন দেয়, বাপরে, তোমরা স্পট লাইট গুলো লাগাইছো না? একটা লাইট হচ্ছে স্যার গরম করছে আজকে ছেড়ে দেন না, বলি কি বলি না? 12টা সূর্য তোমার মাথার উপরে চলছে, বাপরে বাপ, খতরনাক, তো ডেঞ্জার কি বাত है। 12টা সূর্য, কটা সূর্য? দ্বাদশ রবির 12টা জ্বলে বন্যি জ্বালা, বন্যি মানে আগুনের মতো জ্বলছে, বলতো 12টা রবি 12টা সূর্য তোমার না আগুনের মতো জ্বলছে, ভয়াল তাহার নয়ন কাটায়। এই নয়ন মানে চোখে। আমাদের যে দেবতা আসবে শিব দেবতা, শিব দেবতার চোখে কটা সূর্য আছে? 12টা। এভাবে যদি ক্রিস মুভিগুলোতে দেখেছিস না তোমরা? ক্রিস 3, ক্রিস 1 এরকম মুভিগুলো হাফটা মেরে আসে কি আসে না? এভাবে যদি দেখে তাহলে চুষে নিবে, তোমাকে বেরবাদ করে দিবে যত যারা আমাদের উপর অত্যাচার করছে। ওই জন্য বলছে 12টা রবির 12টা সূর্যের যে আগুন কার ভিতরে আছে? মহাদেবের শিব দেবতার মধ্যে আছে। গেটিং? ইয়েস স্যার। ওই জন্য কবি বলছে দিগন্তরের কাদন লুটাই পিঙ্গল তার ত্রস্ত জুটাই। আর দিগন্ত মানে পুরা পৃথিবী, এদিক থেকে ওদিক, এটাকে বলা হয় দিগন্ত। পুরা পৃথিবীতে, পুরা দিগন্তে কি হবে বলতো? আবার একদিকে কান্না আছে। দেবতা শিবকে আমরা দুই প্রকার এখানে পাচ্ছি। একদিকে তার ভিতরে আগুন আছে, তার চোখের মধ্যে আগুন আছে, সেই আগুনে বেরবাদ করে দিবে, সেই আগুনে শেষ করে দিবে যারা আমাদের উপর অত্যাচার করছে। আর একদিকে নয়ন কাটাই, তার তো আগুন আছে। আবার কবি নিচে বলছে দিগন্তরের কাদন লুটাই, আবার সে কান্নাও করছে। তোমরা বলবে স্যার কান্না কেন করছে? সে এই জন্যই কান্না করছে যে ব্রিটিশ নামক সেই কুখ্যাত কলঙ্কিত সরকার আমাদের সেই গরিব মানুষদের উপর নিপীড়ন, নিগৃহীত, নিষ্পেষিত, অচল, অবশ, স্থগিত, ধুলোই মলিন, ধুলোই ধূসরিত আমাদের সেই সর্বহারা সাম্যবাদ যে মানুষগুলো আমরা আছি এখানে বেঁচে বর্তে কোনো মতো করে পৃথিবীতে বেঁচে আসি, সেই মানুষগুলোর উপর বিভিন্ন প্রকার, বিভিন্ন ভাবে, বিভিন্ন উপায়ে ব্রিটিশ সরকার যে অত্যাচার করেছিল, সেই অত্যাচার যখন দেবতা শিব লক্ষ্য করলো, তখন দেবতা শিব নিজে কান্না করছে। ভগবান কাঁদছে, আজ দেবতা কাঁদছে। তার মানে মনে রেখো, যে দেবতাকে তোমরা কাঁদাইছো সেই দেবতা যদি পৃথিবীর জমিনে চলে আসে, তাহলে সেই দেবতা পৃথিবীর প্রত্যেকটা সেই কুখ্যাত অত্যাচারী শাসককে, যারা শাসন ক্ষমতার দাপটে, যারা শাসনের দাপটে, যারা সরকারের দায়িত্ব থেকে আমাদের গরিব মানুষদের উপর, আমাদের নিরীহ ভারতবাসীদের উপর অত্যাচার করেছিল, তাদের ফিনিশড করে দিবি, তাদের কাটিং করে দিবি, তাদের একেবারে শেষ করে দিবি। এই দুটা লাইনের মানে বোঝা যাচ্ছে কি? এবার কবি কি বলছে বলতো? এই জন্য বলছে বিন্দু তাহার নয়ন জলে সপ্ত মহাসিন্ধু দোলে কপল তলে। এবং তার এক বিন্দু জল, আমাদের দেবতা শিবের যদি এক বিন্দু জল পড়ে, কথাই পড়ে কপল তলে, নিচের লাইনটা আগে বলছি গালে, কপল তল মানে গাল, কপল তল মানে কি? দেবতার যদি এক বিন্দু জল গালে পড়ে, তুমি মনে রাখবে যে সপ্ত মহাসিন্ধু দলে, তাহলে মনে রাখবে মনে হয় 7টা সমুদ্র কাঁপিয়ে উঠছে, তাই না? তুমি যতই মানুষকে কষ্ট দাও, তোমার মাকে যদি তুমি কষ্ট দাও ধরো, আর তোমার কষ্টের কারণে তোমার মায়ের চোখ থেকে যদি জল পড়ে, তাহলে তুমি এই কথাটা মনে রাখো, মনে হয় পুরো পৃথিবী কান্না করছে, পুরো পৃথিবী কাঁপে উঠছে কি উঠছে না? এবার তুমি কাকে কান্না করাইছো? আর ইউ ম্যাড? তুমি কি পাগল হয়ে গেছো? আর ইউ থিঙ্ক? তুমি কোনোদিন চিন্তা করেছো তুমি কাকে কষ্ট দিয়েছো? তুমি দেবতা শিবকে কষ্ট দিয়েছো। এবং তিনি কান্না করছেন, তার এক ফোঁটা কান্নার বদলা বলছে না যে ইসকা কিমত বহুত চুকানা হোগা আপকো, তাই না? তার যে এক ফোঁটা কান্না কপল তলে পড়েছে, তার যে গালে যে এক ফোঁটা কান্না পড়েছে, তার জন্য কি হবে? সপ্ত মহাসিন্ধু দোলে, সেই যে 7টা সমুদ্র আছে, সেটা আমরা জানি 7 সমুদ্র 13 নদী পার, সেই 7টা সমুদ্র দলিয়ে উঠবে, সেই 7টা সমুদ্র কাঁপিয়ে উঠবে, পৃথিবীতে আজ ভূকম্প আসবে। তোমরা ওঠো, তাই না? अभी भी जिसका खून ना खोला वो खून नहीं पानी है, अभी भी जिसका खून ना खोला वो खून नहीं पानी है, और जवानी को जिसने কাজে লাগাই না সেটা কোনো জবানি না। বুঝা গেল ব্যাপারটা? মানে নিজের যৌবনটাকে কাজে লাগাতে হবে। এজন্য যুবক লোকদের এখানে আসার অনুরোধ, আহ্বান করছে কবি কাজী নজরুল ইসলাম। তোমরা এই লাইনটা বুঝতে পারছো তো? দেবতাকে তোমরা রুষ্ট করেছো, দেবতাকে তোমরা সন্তুষ্ট করতে পারো না, ওই জন্য তোমাদের হবে। আর দেবতা কিভাবে আসবে দেখতো? বিশ্বমায়ের আসন তার ওই বিপুল বাহুর পর। ইউ মে আস্ক, তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো স্যার দেবতার ক্ষমতা কি? বিশ্বমায়ের আসন, বিশ্বমা মানে পুরো পৃথিবীর আসন,
পুরা পৃথিবীটা কার হাতের উপরে আসে বলো তো? কন্ট্রোল কার কাছে কন্ট্রোল আছে? দেবতা শিবের কাছে, তাই না? এইভাবে ও দাঁড়িয়ে আছে, ও যদি এমন করে তাহলে এমন হয়ে যাবে, ও যদি এমন করে তাহলে এমন হয়ে যাবে। তো দেবতা শিব তো কন্ট্রোল করে আছে পুরা পৃথিবীকে। বুঝা গেল ব্যাপারটা? একই ভাবে পুরা পৃথিবী যেহেতু দেবতা শিব কন্ট্রোল করে রেখেছে, তাই একই ভাবে সে তাকে যদি তুমি রুষ্ট করো তাহলে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এখানে বারবার দেবতা শিব বলছি, এখানে মনে রাখবে দেবতা শিব বলতে পৃথিবীতে কাকে বোঝানো হচ্ছে? দেবতা শিব বলতে পৃথিবীতে বোঝানো হচ্ছে আমাদের স্বাধীনতা সংগ্রামী বীর বিপ্লবী দেশনায়কদের, যারা আমাদের দেশের জন্য যুদ্ধ করবে, যারা আমাদের দেশকে স্বাধীনতা পাওয়ার জন্য A to Z আন্দোলনে অংশগ্রহণ করে দেশকে স্বাধীনতা করবে, তারাই আমাদের কে ভগবান, তারাই আমাদের দেবতা শিব। গেটিং মাই পয়েন্ট? কবি বলছে এই জন্য হাঁকে ওই জয় প্রলয়ঙ্কর, আরে বল ডাকো, হাঁক মানে ডাকো, কি হিসাবে ডাকো? জয় প্রলয়ঙ্কর। প্রলয় আসছে, কি আসছে? প্রলয় কি জয় বলি কি বলি না? প্রলয় কি জয়, প্রলয় কি জয়, ধ্বংসের জয়। নতুন কবিতা, নতুন স্টাইল, ধ্বংসের জয়। ইয়েস, ধ্বংসের জয়। আজকে ধ্বংসের জয় আসছে, ওই জন্য কবি বলছে তোরা সব তোরা সব ধ্বনি কর। স্যার এতগুলো তো হলো, কবি কাজী নজরুল ইসলাম এতগুলো তো হলো, আমরা তাও কিভাবে জয়ধ্বনি করব, তাও কিভাবে সুন্দরের গান গাইবো? আমরা তো এখনো স্বাধীনতা পাইনি, এটা 1922 সাল। কবি বলছে টেনশন নেই লেনে কা, মা ভই তোমরা ভয় করো না। মা ভই একটা সংস্কৃত শব্দ, বলছে তোমরা কি করো না? ভয় করো না। মা ভই তোমরা ভয় করো না, মা ভই তোমরা ভয় করো না। জগৎ জুড়ে, পৃথিবী জুড়ে প্রলয় ধ্বংস এবার ঘনিয়ে আসে, পুরা পৃথিবী জুড়ে এবার ধ্বংস আসছে, তোমরা কেউ ভয় করো না। জরাই মরা মমূর্ষদের প্রাণ লুকানো ওই বিনাশে, এবং সেই ধ্বংসের মধ্যে যারা জরাই, যারা বুড়ো হয়ে গেছে, মরা, যাদের শরীরটা মরে গেছে, মমূর্ষ, যারা স্বাধীনতা আন্দোলনে যেতে চায় না, তাদের ভিতরে আমি প্রাণ দিব, তাদের ভিতরে আমি প্রাণ দিব। এখানে কবি কি বলতে চাচ্ছে? যে এমন হয়ে গেছে না, 100-150 সাল ধরে ব্রিটিশরা আমাদের উপর অত্যাচার করছে, 100-150 সাল ধরে অত্যাচার করছে। তো আমরা কি ভেবে নিয়েছি এটা আমার দ্বারা হবে না, আমাদের দেশটাকে আর স্বাধীনতা পাবো না, এভাবে আর আন্দোলনে কেউ যায় না। বুঝা যাচ্ছে ব্যাপারটা? পড়াশোনা করছে না কেউ, যদি একটা হাই ভোল্টেজ দিয়ে দেয় তখন সে ভালো হবে, দেখো তোমাকে জিততেই হবে, তোমাকে পড়তেই হবে। আরেকটা উদাহরণ দিই, তুমি আর পড়াশোনা করছো না, ফার্স্ট টেস্ট আমি নিলাম, খারাপ হয়েছে রেজাল্ট, সেকেন্ড টেস্টও খারাপ, থার্ড টেস্টও রেজাল্ট খারাপ হচ্ছে, তখন কি ভাবছে? আমার দ্বারা পড়াশোনা হবে না, জাস্ট পাসটা পড়বো না, এভাবে দাঁড়িয়ে পড়ছি না। একদিন আমি ক্লাসে এসে হাই ভোল্টেজ মোটিভেশন দিলাম, তোমার দ্বারাই হবে, তোমার দ্বারাই A to Z হবে, তুমি সম্ভব, তোমার দ্বারাই সম্ভব, তুমি 8-এ এত রেজাল্ট করেছো, 7-এ এত রেজাল্ট করে, তোমার দ্বারাই সম্ভব। সেই হাই ভোল্টেজ পেয়ে তুমি কি বলি? ইয়েস, আমার দ্বারাও সম্ভব। তোমরা মোটিভেশন ভিডিওগুলো দেখো তো কখনো ইউটিউবে, হ্যাঁ না? দেখার পর বাপরে রাত 2টার সময় দেখছি, খেয়ে পড়তে বসবো, সকালে আবার 9টার সময় ঘুম থেকে উঠছি, ওটা আলাদা ব্যাপার। বুঝা গেল ব্যাপারটা? আচ্ছা, এই মাঝখানের মেয়েগুলো শোনা যাচ্ছে সবার? লাউডার আওয়াজ করতে হবে, ঠিক আছে? বুঝতে না পারলে অবশ্যই আঙুল হাত দিয়ে আমাকে বলবে, আমি ডিটেলসে বলবো। ওই জন্য বলছে যে যারা মরা মমূর্ষ আছে, যাদের অবস্থা শেষ হয়ে গেছে, সেই তাদেরকে হাই ভোল্টেজ দেওয়ার জন্য আমাকে ধ্বংস লাগবে। কি লাগবে? আর তোমরা দেখো যখন এই কবিতাটা লেখা হচ্ছে, তখন অলিতে গলিতে সব জায়গায় ধর্মের একটা প্রভাব পড়ে গেছে, হিন্দু মুসলমান ভাবে লোকগুলো ভাগ হচ্ছে। তো কবি সেখানে ভাগাভাগি দূর করার জন্য সবাইকে এক হতে বলছে। যারা মরে গেছে বলতে এখানে মরে যায়নি, মানে দেশের জন্য যারা আন্দোলনে যেতে চাচ্ছে না, তাদের হাই ভোল্টেজ দিয়েছে, তাই না? ওরে ও তরুণ নিশান, তোমরা প্রলয় বিশান বাজাও, ধ্বংসের বিশান বাজাও, যাতে করে তোমরা আন্দোলনে যেতে পারো। গেটিং? এবার কবি বলছেন এবার মহানিশার শেষে, এখন মহানিশা, মহা মানে বিরাট, নিশা মানে অন্ধকার, এবার মহা অন্ধকার শেষে। একটা অন্ধকার যুগ আসে না? নেতাজি সুভাষচন্দ্র বসুর একটা লাইন কোট করি, যে পৃথিবীতে এমন কোন রাত আসে নাই যে রাত্রের সকাল হয় নাই, দুঃখের রাত একদিন শেষ হবেই, তাই না? দুঃখ থাকলে একদিন আমাদের শোক আসবেই, সেভাবে রাত আসলে যেমন দিন হয়, এটা নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিল। এবার কবি এখানে বলছে যে এবার মহানিশার শেষে, এবার মহা অন্ধকারের শেষে, নিশা মানে অন্ধকার, আসবে উষা, আবার সূর্য আসবে, উষা মানে সূর্য, অরুণ হেসে, সূর্য হাসতে হাসতে আসবে, উষা সকালে, উষা সকালে, অরুণ সূর্য কিভাবে আসবে? হাসে হাসে আসবে, করুণ বেশে, আর একদম দয়ালু চিত্তে, এইভাবে আসছে, একদম অ্যাটিটিউড সাদ। বুঝা গেল ব্যাপারটা? এবার কেন আমাদের অন্ধকার শেষ হয়ে গেছে, অন্ধকার শেষে আবার কি আসবে?
জিত আসবে, সমাধান আসবে একটা, তাই না? কবি বলছে দিগম্বরের জটাই হাসে শিশু চাঁদের কর। দিগম্বর বলতে এখানে বলা হয়েছে মহাদেবকে। দিগম্বর বলতে কাকে বলা হয়েছে? এবং মহাদেবের কলায় কি আছে বলতো? মহাদেবের কলে আছে একটা চাঁদ। চাঁদটা কেমন? শিশু চাঁদ। স্যার শিশু চাঁদ আবার কাকে বলে? চাঁদটা যেদিন জন্ম হয়, নয়া 1 মাসে চাঁদটা শেষ হয়ে যায় 28-27 দিনে, আবার নতুন চাঁদ উঠে না? নতুন চাঁদটা কি এত বড় হয়, এত ছোট্ট হয়, দেখতে কত ভাল লাগে। বা তোমরা যদি দেখো যে গাছের ছোট ছোট কচি পাতাগুলো যেগুলো নতুন বের হয় সেগুলো দেখতে সেই সুন্দর লাগে না? বা মানুষের বাচ্চাটি যখন হয় তখন সুন্দর হয়, এখন না হয় তুমি অসুন্দর হয়ে গেছো। তো কবি বলছেন এইভাবে যে আসবে উষা অরুণ হেসে করুণ বেশে দিগম্বরের জটাই। এভাবে মহাদেবের জটাই, মহাদেবের জট থেকে বেরিয়ে আসবে কে বলতো? বেরিয়ে আসবে একটা শিশু চাঁদ, একটা ছোট্ট চাঁদ মুন বেরিয়ে আসবে। সে কিসের প্রতীক? সে আমাদের সবগুলো বরবাদ করে দিয়ে, নাস্তা নাবুদ করে দিয়ে সে এখন আমাদের দেশকে স্বাধীনতার জন্য, স্বাধীনতার পতাকা ওই কেতন আমাদের উড়াবে। গেটিং? ইয়েস স্যার। বলছে আলো তার ভরবে এবার ঘর, এবং আমাদের ঘরে আলো ভরবে। আলো কিসের? অন্ধকার কিসের প্রতীক? অন্ধকার মানে জানে দুঃখ, আলো মানে কি? সুখ। এবার আমাদের ঘরে আলো আসবে, তাই না? আমাদের যখন একটা নতুন ছেলে জন্ম হয় কি বলি? আমাদের বাড়িতে আলো এসেছে। এটা মেয়ে জন্ম হয়েছে, আমাদের বাড়িতে কে এসেছে? আলো এসেছে। তখন আমাদের ভারতে কে আসবে? আলো আসবে, আলো। সেই আলোতে কি হবে? আমাদের দেশটা, পুরো দেশটা স্বাধীনতা লাভ করবে। ওই জন্য কবি বলছেন আরে তোরা সব, আরে তোরা সব মহাকাল সারথী রক্ত তরিত চাবুক খানে। মহাদেব বা মহাকাল আসবে কি করে বলতো? সারথীতে চড়ে। সারথী মানে আমরা রথ যাত্রা করেছি না? রথযাত্রা করি কি করি না? রথযাত্রায় পুরো রথ টানে হয়, রথ নিয়ে আসি কি আসে না? সেভাবে একটা সারথী নিয়ে আসবে। সেই মহাদেব আমাদের কি নিয়ে আসবে? সারথী নিয়ে আসবে। আর একটা চাবুক থাকবে। আমি আগে বলেছি চাবুকটা কিসের? রক্তের চাবুক। মহাদেবের হাতে, মহাদেব যে সারথী করে আসবে একটা চাবুক নিয়ে, সেই চাবুকটা রক্তের মতো, মানে কি? সেই ডেঞ্জার একটা সিচুয়েশন তৈরি করছে। ভূতের মুভিগুলো দেখিস না? ডেঞ্জার সিচুয়েশন, এখানে ডেঞ্জার সিচুয়েশন হয়ে দাঁড়িয়েছে। কই বলছে রনিয়ে উঠে রেশার কাদন বর্জগানে ঝড় তুফানে, এবং ঝংকার দিয়ে উঠবে রেশা ঘোড়ার কাদন। বুঝা গেল ব্যাপারটা? একদম পুরা ঝংকার দিয়ে উঠে কি করবে বলতে? ঝড় এবং তুফান নিয়ে চলে আসবে বর্জ্য গানে। যেমন বর্জ্যপাতের মতো, বর্জ্যপাত হলে যেমন পুরা চিৎকার হয়, সেভাবে বর্জ্য গানের মতো একটা চিৎকার, একটা চেঁচামেচি, একটা ঝড়, একটা তুফান চলে আসছে আমাদের পৃথিবীতে। কে নিয়ে আসছে? মহাদেব নিয়ে আসছে। বলে খুরের দাপট তারাই লেগে উল্কা ছুটাই নীল খিলানে, এবং সেই ঘোড়ার যে খুর আছে, ঘোড়ার খুর থাকে না? ঘোড়ার খুরের দাপট মানে আঘাতে। সেই যে আমাদের দেবতা মহাদেব উপর থেকে আসছে না? কি করে বলতো? খুরের দাপটে তার যে ঘোড়া, সে যে ঘোড়াতে চড়ে আসছে, সেই ঘোড়া যখন আসমানে বা আকাশে দাপট করবে, আঘাত দিবে, তো সেই আঘাতে, ঘোড়ার আঘাতে কি করবে বলতো? সেই তারাগুলো আছে না, আসমানের যে তারাগুলো, সেই তারাগুলো খসে 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 নীল খিলাম থেকে, মানে আকাশ থেকে সেই তারাগুলো খসে খসে কোথায় পড়বে? জমিনে পড়বে। কোন জমিনে পড়বে? সেই সেলুলার জেলের মতো জমিনে পড়বে, যেখানে বিনা কাজে, বিনা কারণে, বিনা দোষে আমাদের নিরীহ ভারতবাসীদের উপর বন্দী করে রেখেছিল ব্রিটিশ সরকার। আশা করে লাইন দুটো বোঝা যাচ্ছে। এবার বলতে গগনতলের নীল খিলানে, গগনতল মানে পৃথিবী, গগন মানে আসমান, গগনতল মানে আসমানের নিচে। কি সুন্দর ভাবে একটা লাইন দিয়েছে যে আসমানের নিচে পড়বে সেই উল্কাপিণ্ড গুলো, সেই যে মহাতারাগুলো যেগুলো ধ্বংসলীলা হবে, সেই ধ্বংসলীলাগুলো আসমানের নিচে পড়বে। অন্ধকারার বদ্ধ কূপে দেবতা বাধা যজ্ঞ জুপে পাষাণ স্তবে। হে ব্রিটিশ সরকার, তোমরা অন্ধকারার, সেই অন্ধ কারাগারের বন্ধ কূপে, সেই বন্ধ একটা, আমি কূপের কথা বলেছিলাম না, ডিপ, সেই অন্ধ কারাগারের যে বন্ধ একটা কূপ আছে, যে কূপটাতে কিছু দেখা যায় না, এত মৃত্যু গহন, এত গভীর একটা কূপ। তোমরা জানো সে কাকে তুমি বাঁধে রেখেছো? সেখানে তুমি বেঁধে রেখেছো দেবতা বাধা যজ্ঞ রূপে, দেবতাদের বেঁধে রেখেছো, আমাদের দেশনায়কদের বেঁধে রেখেছো। তোমরা জানো দেশনায়করা, দেশপ্রেমিকরা আমাদের কাছে দেবতা, আর সেই দেবতাদের তুমি বেঁধে রেখেছো কোথায়? সেই মৃত্যু গহন অন্ধকূপে, সেই তোমার সেলুলার জেলে, যেটা তোমার উচিত হয়নি। পাষাণ স্তূপ, আরে তোমাদের স্তূপ, তোমার যে মন আছে, তোমার যে হৃদয় আছে, সেই হৃদয়টা পাষাণ হয়ে গেছে, সেই হৃদয়টা পাষাণ মানে পাথর হয়ে গেছে। তোমাদের কারণ দয়া নাই, তোমরা কেউ দয়া করো না, বিনা কাজে আমাদের দেশের উপর, দেশের স্বাধীনতা সংগ্রামী মানুষদের তোমরা ফাঁসিতে তুলো, এই জন্য তোমাদের কারো দয়া নাই, একদিন আমরা স্বাধীনতা ছিনিয়ে আনবো। কবি বলছেন ওই তোরা আসার সময় ওই রথ ঘুরে, আরে কংগ্রাচুলেশন আসছে,
যে রথ আরে মাথা চলে আসছে না? একটু আগে আমি কার কথা বলছিলাম? মহাকাল আসছে। আমি শুধু গল্প করছি মহাকাল চলে আসছে, তাই না? ছোটবেলায় আমরা দেখছিলাম না অ্যাম্বুলেন্স আছে, একবারে দাঁড়িয়ে বাড়িতে বসে আছে, অ্যাম্বুলেন্স ভুলে গেল না? ট্রাক্টর এভাবে বলি যে ছোটবেলায় সেভাবে বলছে। আমি কথা বলতে বলতে কে চলে আসছে? ওই রথ ঘর মহাদেব চলে আসছে। মহাদেব কিসে চলে আসছে? অ্যাটিটিউড কে সাথ हम रथ বুঝাতে না নিবে রথে চলে আসছে। কিসে চলে আসছে? চলে আসছে। শোনা যায় ওই রথ ঘর। আরে দেখো তো, কানে তাক লাগিয়ে শোনো তো, কি শোনা যাচ্ছে? কিসের আওয়াজ শোনা যাচ্ছে? মেয়েগুলো বলবে কিসের আওয়াজ শোনা যাচ্ছে? রথ ঘরের আওয়াজ শোনা যাচ্ছে। মহাদেব আসছে রথ ঘরে চলে। ওই জন্য বলছে আরে তোরা সব ধ্বংস দেখে ভয় কেন তোর? Why you are afraid? তুমি ভয় কেন করছো? We shall overcome, আমরা জয় করব। ধ্বংস দেখে আরে যখন রথ ঘর আসছে, দেবতা শিব আসছে, মহাকাল আসছে, প্রচন্ড রূপে আসছে, পৃথিবীতে ভূমিকম্প চলে আসে, কাল বৈশাখী চলে আসে, ধর্মরূপে, ধূম্ররূপে, চন্ডরূপে প্রচন্ড চলে আসে, তুমি ভয় খাচ্ছ? আরে ঝড় তুফান, কাল বৈশাখী, ভূমিকম্প, আকাশ গগন, উল্কাপাত সব একসাথে হচ্ছে। আরে কুছ তো গড়বড় হ্যায়, আজকে পৃথিবী শেষ হয়ে যাবে, আজকে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কবি বলছে টেনশন নেই লেনে কো, ধ্বংস দেখে ভয় কেন তোর? তুমি ধ্বংস দেখে ভয় কেন করছো? তুমি ধ্বংস দেখে ভয় করিও না। এই ধ্বংস কিসের জন্য? নতুন সৃষ্টি করার জন্য। এই ধ্বংস তোমাকে কি করবে না বলো তো বাবু? এই ধ্বংস তোমাকে শেষ করে তুলবে না, এই ধ্বংস তোমাকে নতুন করে কি করবে বলো তো? গড়ে তুলবে, তাই না? মেয়েগুলো যখন দেখবি কানে বালি পড়ে না, বালি না কানে যখন বালি পড়ে, তো কানে যখন বালিটা এখানে দেয় তাহলে কত কষ্ট হয় না? আরে কষ্ট। মা তখন বলে মেয়ে আমার সোনামণি কান্না করিস না। কেন? এই যে তুমি ধ্বংস করছো, এখানে ধ্বংসের মধ্যে নতুন সৃজন আছে, নতুন সৃষ্টি আছে। ওই জন্য বলছি ধ্বংস দেখে ভয় কেন তোর? কেন তুমি ডর করছো? কেন তুমি ভয় করছো ধ্বংস দেখে? ধ্বংস দেখে তুমি ভয় করো না, কারণ ধ্বংসের মধ্যেই আছে সৃষ্টি বা শেখার নতুন আনন্দ। আশা করছি আমার কেয়ার স্টাডি পয়েন্টের ছেলেগুলো বুঝতেই পারবে। প্রলয় নতুন সৃজন বেদন। প্রলয় মানে ধ্বংস, ধ্বংস যদি আসে নয়া সৃজন, নতুন মানে নয়া সৃজন মানে সৃষ্টি হবে। ধ্বংস যেখানেই নয়া সৃজন, সেখানেই নতুন সৃষ্টি, সেখানেই আসছে নবীন। আরে নবীনরা আসছে, আমাদের দেশ নায়কেরা আসছে, যারা নবীন। আরে তোমার তরুণ না, জোশ থাকতে হবে তরুণের মধ্যে, ঠিক আছে? ঘোড়াদের মতো এভাবে বসে থাকে কে কো? আমি বুঝতে পারছি স্যার, কিন্তু জোশ থাকবে। আমার কেএন স্টাডি পয়েন্ট এবং KNW ইউনিট ইউটিউব চ্যানেলের ছেলেপেলেগুলো দেশের কথা কিন্তু ভাবে, আর তোমরাও দেশের কথা ভাববে। জীবন আর নবীনরা স্যার কেন আসছে? নবীন বলতে দেশপ্রেমিকরা কেন আসছে? জীবন হারা অসুন্দরকে করতে ছেদন। যারা জীবন হারিয়ে ফেলেছে, তাই না? স্বাধীনতা সংগ্রামে গিয়ে আবার বাবা আমার ঠাকুরদা হয়তো জীবন হারিয়ে ফেলেছে, আর আমার বাচ্চারা হয়তো কেউ জীবন হারিয়ে ফেলেছে। জীবন হারিয়ে ফেলে তারা জীবনটাকে, তাদের পরিবারটা অসুন্দর হয়ে গেছে, সেই অসুন্দরটাকে ছেদন করবে, সেই অসুন্দরটাকে বরবাদ করে দিয়ে সেই অসুন্দরটাকে শেষ করে দিবে, সেখানে সুন্দর নিয়ে আসবে। সুন্দরম শিবম, বুঝা গেল ব্যাপারটা? সুন্দর প্রতিষ্ঠা করবে। কে সুন্দর প্রতিষ্ঠা করবে? আমাদের কবি কাজী নজরুল ইসলাম বলেছেন যে নবীন তরুণ নায়কেরা, দেশ নায়কেরা সেই অসুন্দরকে ছেদন করে আমরা সুন্দর প্রতিষ্ঠা করবো, তাই না? এখানে অসুন্দর আছে, আমাদের অনেক কাটাকাটি মারামারি হচ্ছিল। যখন আমরা ব্রিটিশদের ওদেশ তাড়িয়ে দিব, তখন আমরা সবাই কিসে বসবাস করব? শান্তিতে বসবাস করব। আশা করছি বোঝা যাচ্ছে। এবার বলছে তাই সে এমন কেসে বেসে প্রলয় বইও আসছে হেসে। তাই তো সেমন অ্যাটিটিউড নিয়ে, কেসে মানে বেসে মানে কেস মানে চুল, বুঝা গেল? বেস মানে ধরন, মানে কিভাবে তুমি আসছো মেহমান খেতে যাই না আত্মীয় বাড়িতে, কি সুন্দরভাবে অ্যাটিটিউড সাথে যাও। কেন? কারণ একটাই কারণ যে এখন আমি নতুন বাড়ি যাচ্ছি, নতুন আত্মীয়র বাড়ি যাচ্ছি, একটু ভালো করে যেতে হবে, তাই না? স্কুলে যাও একটু আলাদা তোমার ড্রেস, তাই না? ক্লাসে আসো এখানে তোমার আলাদা ড্রেস, তুমি আত্মীয়র বাড়িতে যাও আলাদা ড্রেস। এইভাবে যাচ্ছ, তুমি আর সাইকেলে করে যাচ্ছ না, তুমি তো পুরো গাড়িতে গিয়ে বলছো, খালার বাড়িতে আত্মীয়র বাড়িতে গিয়ে বলছো হ্যাঁ ভালো আছি বলুন। আমরা এখন কেসে বেসে নতুন করে সেজে আসছি। কেন? কংগ্রেচুলেশন, ইন্ডিয়া উইল বি ফ্রি, ইন্ডিয়া স্বাধীনতা লাভ করবে। তাই তোমরা ভয় করো না। ওই জন্য সেই মহাদেব, সেই দেবতা শিব বা নবীন নায়কেরা, দেশপ্রেমিকরা সেজে আসছে। তোমরা এটা ভাবো না যে তারা সেজে আসবে না। তারা কি করে আসছে? সেজে আসছে। কিসের মতো সেজে আসছে বলতো? নতুন কনে, নতুন বরগুলো হয় না, সেভাবে সেজে আসছে। ওই জন্য বলছে মধুর হেসে, আর তাদের ঠোঁটে একটা হাসি আছে, এটাকে বলা হয় মধুর হাসি। কি বলা হয়? কি বলা হয়? মধুর হাসছে। তো বলছে মিষ্টি হাসি নিয়ে আসছে। আহা, হাসি তো ফাঁসি,
তো মিষ্টি হাসি নিয়ে কি নিয়ে আসছে? মিষ্টি হাসি নিয়ে আসছে। বলছে ভেঙে আবার গড়তে জানে সে চির সুন্দর। আরে চির সুন্দর কাকে বলে? যে ভাঙতে পারে। বুঝা গেল ব্যাপারটা? ভাঙে আবার, আরে ভাঙা গড়া খেল রে তোদের, ভাঙা গড়া খেল, তাই না? ভেঙে যে গড়তে জানে সেই তো চির সুন্দর। আমি এটা ভেঙে দিলাম, ওই ভেঙে দিচ্ছি, হাতে শক্তি নাই, ঠিক আছে, ভেঙে দিচ্ছি, ভেঙে দিলাম, ভেঙে দিয়ে আমি তো ভালো। যদি এই ভেঙে দিয়ে সুন্দর করে আবার একটা নতুন বোর্ড আমি নিজে তৈরি করতে পারি, তখন তো আমি মানুষ, তাই না? একটা কোনোদিন 2 টাকা হারাই যাওয়ার পর খুঁজে পাইস, কত আনন্দ লাগে, মনে হয় আমার টাকা না, আমি নতুন করে টাকাটা পেয়েছি। ওই জন্য বলছে ভাঙতে আবার যে গড়তে জানে তাকে বলা হয় চির সুন্দর। ওই জন্য বলছে তোরা সব ওই ভাঙা গড়া খেল যে তার, কিসের তার ডর? আজকে ভাঙবো কালকে গড়বো, কালকে গড়বো আজকে ভাঙবো, আজকে ভাঙবো কালকে গড়বো, কালকে গড়বো আজকে ভাঙবো, ডর কিস বাত কা? তাই না? তুম রুঠে হুয়ে হো কিউ? তাই না? তুমি দুঃখ পাও কেন? আজকে ভাঙবো কালকে করবো। ওই জন্য তোমরা কিছু কি করবে না, ভয় করবে না। ওই জন্য কবি আবার বলছে, চিল্লায় আবার বলতে হবে, তোরা সব, তোরা সব। এবার কবি বলছে, বধুরা প্রদীপ তুলে ধর, ও মেয়েরা তোমরা প্রদীপ তুলো। নতুন বর, নতুন কনেগুলো আসে না? বরযাত্রী গেছো জীবনে? আমি তো প্রতিদিন বরযাত্রী যাই, আমার তো শুধু ওইগুলো কাজই। তো বরযাত্রীতে কি হয় বাবু? আরতি নিয়ে আসে না? নতুন নতুন বরটা নামলো নিচে, তাই না? বধুরা মেয়েগুলো যায়, আরে দুলাভাই, আরে ভাই, বলি কি বলি না কেন? সে তার নতুন জিন্দগিতে পা দিতে যাচ্ছে। দুলাভাই কংগ্রেচুলেশন, জিজুজি কংগ্রেচুলেশন, আর কি কি তোরা বলিস নিজের নিজের ভাষায়, তাই না? আমরা অভিনন্দন জানাই কেন? কারণ নতুন জীবনে পা দিচ্ছে। ওই জন্য ভয়ঙ্করের বেশে এবার আসছে সুন্দর। আজ তো ভয়ঙ্কর, কালো ভয়ঙ্কর আসছে। কাল যখন ভয়ঙ্কর আসবে, সেই ভয়ঙ্কর শেষ হওয়ার পর, সেই ভয়ঙ্কর খতম হওয়ার পর, সেই ভয়ঙ্কর একদম টোটালি শেষ হয়ে যাওয়ার পর আবার সুন্দর আসবে। আবার পৃথিবীটা জেগে উঠবে নতুন আশায়। আবার ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। তাহার মাঝে আছে সবুজ একটি দেশ, যে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী। সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। এভাবে আমার জন্মভূমিকে আমরা পেয়ে যাব। ওই জন্য বলছে টেনশন নেই লেনে কা, বিন্দাস रहने का। একদম কিছু টেনশন নেবে না। আমরা জিতে গেছি। আমরা কাল স্বাধীনতা উদযাপন করছি 1947 সালের 14 এবং 15 আগস্ট, তাই না? আমাদের দেশ স্বাধীনতা লাভ, 15 আগস্ট আমাদের দেশ স্বাধীনতা লাভ করবে এবং আমরা আমাদের তিরঙ্গা ঝান্ডা উঠাবো। ওই জন্য কবি বলছে দারুণ ভাবে এবার বলতে হবে আমাদের সবাইকে, একদম লাস্ট লাইন, কংগ্রাচুলেশনের লাইন। আচ্ছা, তোরা সব, তোরা সব এইভাবেই সুন্দর প্রতিষ্ঠার মাধ্যমে আর এইভাবেই সফলতার মাধ্যমে আমাদের এই কবিতাটি শেষ করছেন কবি কাজী নজরুল ইসলাম। আশা করছি তোমরা, আর ইউ গেটিং মাই পয়েন্ট? সবাই বুঝতে পেরেছো? এইভাবে কবিতাটি শেষ হচ্ছে। থ্যাংক ইউ।